বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের পরীক্ষায় আসবে, 100% আসবে। কি টপিক? টপিকটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস করে কিভাবে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা যায়। তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। আমি আবার বলতেছি, এটা কিন্তু 100% পরীক্ষা আসবে। কিভাবে ইলেকট্রন বিন্যাস করে মৌলসমূহের অবস্থান নির্ণয় করা যায়। মৌলসমূহের অবস্থান মানে একটা ইলেকট্রন মৌল আছে, বলতে ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করা মানে এটা কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে আছে। ঠিক আছে, আমরা জানি তিনটা নিয়ম আছে, তোমাদের বই খুলে দেখতে পারো তিনটা নিয়ম আছে। আমরা তিনটা নিয়ম নিয়ে আলোচনা করব। আমি কিছু কিছু মৌল এখানে আলোচনা করছি না। নিয়ম 1, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটা ইলেকট্রন বিন্যাস করলে 1s1। তার মানে এখানে শুধুমাত্র হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন, এটা এসে গিয়ে শেষ হয়ে গেছে। যেহেতু এসে গিয়ে শুধুমাত্র এসে গিয়ে ইলেকট্রন শেষ হয়ে গেছে, তার মানে এস এর ইলেকট্রনটাই হবে তার কি গ্রুপ সংখ্যা। এবং পর্যায় কিভাবে নির্ণয় করবো, যে মানে কত নম্বর শক্তি স্তর পর্যন্ত গেল। 1s মানে প্রধান শক্তি স্তর কত? 1। তার মানে প্রধান শক্তি স্তর যত, তার পর্যায়ও তত। গ্রুপ সংখ্যা কি হবে? এস এর যত ইলেকট্রন সেটাই তার গ্রুপ সংখ্যা। তাহলে হাইড্রোজেনের পর্যায় কত? হাইড্রোজেনের পর্যায় হচ্ছে 1। আর গ্রুপ কি হবে? গ্রুপ হবে তোমার হচ্ছে 1, কারণ এস এর একটা ইলেকট্রন আছে আর পর্যায় আবার 1। ঠিক আছে, বুঝতে পারছো? এবার হিলিয়ামের ক্ষেত্রে দেখো তোমরা, হিলিয়ামের ক্ষেত্রে কি হয়? হিলিয়াম হিলিয়াম 2 ইলেকট্রন বিন্যাস করেছে 1s2। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো একটু আগে কইলেন যে এস এর জায়গায় ইলেকট্রন, এটা তার গ্রুপ সংখ্যা আর পর্যায় হচ্ছে তার প্রধান শক্তি স্তর। হ্যাঁ, এটার পর্যায় হচ্ছে 1, এটার পর্যায় কি 1। কিন্তু হিলিয়াম ব্যতিক্রম। কিন্তু তোমরা দেখবা যে হিলিয়ামের হিলিয়াম হচ্ছে গ্রুপ 12 নম্বর হবে। তাহলে হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। বুঝতে পারছো? এবার তুমি যদি পটাশিয়াম দেখো, পটাশিয়াম কত? পটাশিয়াম 19। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6, কত হইলো? 10 8 18। ঠিক আছে, 4s1। কারণ আমরা জানি 3d থাকে, কিন্তু 3d তে ইলেকট্রন যাওয়ার আগে আগে কোথায় যায়? 4s এ যায়। তার মানে দেখো তো, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? s এ আসছে। এবং 4 একটা আলাদা প্রধান শক্তি স্তর। বুঝতে পারছো? 4 একটা আলাদা কি প্রধান শক্তি স্তর। তার মানে এই প্রধান শক্তি স্তরে শুধু কি আছে? এস আছে। এস এ কয়টা ইলেকট্রন? একটা। তার মানে আমরা বলতে পারি কি যে পর্যায় কত? বলো তো পর্যায় কত হবে? প্রধান শক্তি স্তর কত? 4। দেখো 1, এই যে 2, এই যে 3, এই যে 4। তার মানে ইলেকট্রনটা 4 নম্বর শক্তি স্তরে গিয়ে শেষ হচ্ছে। তার মানে পর্যায় হচ্ছে গিয়ে 4। গ্রুপ কি হবে? গ্রুপ হবে এস এ কয়টা ইলেকট্রন? একটা, গ্রুপ 1। ঠিক আছে, শুধুমাত্র হিলিয়াম একটু ব্যতিক্রম। তার মানে পর্যায় নির্ণয় করে একদম স্পেশালি গ্রুপে আমাদের সমস্যা হয়। তাহলে কি দেখো, পর্যায় হচ্ছে যে প্রধান শক্তি 4 4, আর এসে একটা ইলেকট্রন একটা। ওকে, এরপরে তোমরা দেখো কি লিখছি? ক্যালসিয়াম কত? 20। 1s2 2s2 2p6 3s2 3p6, 3d তে ইলেকট্রন পরে যায় 4s2। দেখো তো কয় নম্বর শক্তি স্তরে আসছে? প্রধান শক্তি স্তর 4। তাহলে পর্যায় কি হবে? পর্যায় হবে 4। প্রধান শক্তি স্তরে তো পর্যায় কত? গ্রুপ কি হবে? দেখো তো এসে কয়টা ইলেকট্রন? 2টা, গ্রুপ 2। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে টাইপ 1। টাইপ 2 তে আসি। এবার দেখো নিয়ম না, নাইট্রোজেন 7, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3। দেখো 2 2 4 আর 3, 7টা মিলছে। তোমরা এবার একটা জিনিস খেয়াল করো, এই 2 নম্বর শক্তি স্তরে একই সাথে ভালো করে শোনো, 2 নম্বর শক্তি স্তরে একই সাথে এস এবং পি আছে। যদি একই শক্তি স্তরে এস পি একসাথে থাকে, তাহলে কি করতে হবে? তোমরা বুঝতেই পারতেছো যে পর্যায় কত হবে? প্রধান শক্তি স্তর কত? 2। তার মানে পর্যায় 2। পর্যায় নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কি হবে? যেহেতু একই শক্তি স্তরে এস এবং পি আছে, তার মানে এস এবং পি এর ইলেকট্রন যোগ করতে হবে। যোগ করে এটার সাথে অতিরিক্ত আরো 10 যোগ করা লাগবে। বুঝতে পারছো কি কইছি? যদি একই শক্তি স্তরে এস এবং পি থাকে, সেই এস এবং পি এর ইলেকট্রন যোগ করে তার সাথে অতিরিক্ত কত যোগ করতে হবে? 10। তাহলে 3, এই যে প্রথমে কি আছে? 2 যোগ 3 যোগ 10, তাহলে কত হইতেছে? 15। তার মানে নাইট্রোজেন হচ্ছে 15 নম্বর গ্রুপ এবং পর্যায় কি 2। তুমি নিয়ম করে দেখো, ফ্লোরিন করো, ফ্লোরিন কত? 9। ফ্লোরিন কত? 9। 1s2 2s2 2p5, তাহলে 4 আর 5 কত? 9। কেমন? আবারও কি এস এবং পি 2 নম্বর শক্তি স্তর মানে একই সাথে আছে। তাহলে তোমরা জানো পর্যায় কি হবে?
পর্যায় কি হবে? পর্যায় হবে কি 2। আর গ্রুপ কি হবে বলো? গ্রুপ হবে কি 3 5 2 7, 2 যোগ 5 যোগ কত 10 17। তার মানে মনে রাখতে হবে একই শক্তি স্তরে এস এবং পি থাকলে এস পি ইলেকট্রন যোগ করে অতিরিক্ত কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তোমাদেরকে যদি ক্লোরিন দেখাই, কি দেখাই? তোমাদেরকে যদি ক্লোরিন দেখাই, দেখো ক্লোরিন দেখাই, ধরো ক্লোরিন কত নাম্বার? ক্লোরিন হচ্ছে 17। ইলেকট্রন বিন্যাস করুন 1s2 2s2 2p6 3s2 3p, দেখো তো 10 10 2 12 12 আর 5 কত 17 হয়ে গেছে। এবার দেখো এই যে 3 নম্বর শক্তি স্তর, আগে কিন্তু 2 নম্বর, এর আগে যেগুলো পেলাম এগুলো 2 নম্বরে একসাথে ছিল, কিন্তু দেখো এবার 2 নম্বর ক্রস করে 3 নম্বর আছে। 3 নম্বর শক্তি স্তরেও এস এবং পি দেখো একই সাথে আছে। তাহলে কি হবে? পর্যায় কি হবে? পর্যায় কত হবে? পর্যায় কয় নম্বর কোন শক্তি স্তর? 3। তাহলে পর্যায় 3। গ্রুপ কি হবে? গ্রুপ বলো তো, গ্রুপ কি হবে? গ্রুপ হবে, দেখো আমি কি বলছি, একই শক্তি স্তরে এস এবং পি তে গিয়ে যদি ইলেকট্রন শেষ হয়ে যায় তাহলে এস এবং পি এর ইলেকট্রন যোগ করব 2 যোগ 5, অতিরিক্ত আরেকটা কি যোগ করব 10, তাহলে কত হলো? 17। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এটা কিন্তু টাইপ 2 গেল, এবার টাইপ 3 এতে আসি। টাইপ 3 যেমন ক্রোমিয়াম কত? 24। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু ব্যতিক্রম। এখানে প্রশ্ন আসতে পারে, এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ গেল, ব্যাখ্যামূলক আসতে পারে। এবার এমনও আসতে পারে যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটি সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন, ব্যাখ্যা করো। ব্যাখ্যামূলক আসবে, ঠিক আছে? আমি কি বলছি, তোমার হচ্ছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ গেল কেন, এবং ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন, 100% আসবে ব্যাখ্যা। তোমার সংক্ষিপ্ত আসতে পারে, আবার 6 নম্বরে আসতে পারে। দেখে নিও ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আগে দেখি 10 18 কত? 24। 18 আর 2 কত? 20 20 আর 24। এমন হওয়ার কথা, কিন্তু আমরা জানি পূর্ণপূর্ণস্থ এবং অর্ধপূর্ণস্থ, এবং অর্ধপূর্ণস্থ কোন মৌল যদি অর্ধপূর্ণস্থ লাভ করে তাহলে তার একটি সক্রিয়তা লাভ করে, বা পূর্ণপূর্ণস্থ লাভ করে সক্রিয়তা কি করে লাভ করে। এই জন্য আমরা কি করি, এস এ একটা ইলেকট্রন কমাই দিয়া বিতে একটা ইলেকট্রন কি করে দিই? বাড়াই দিই। এটাই হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এটাই এই ব্যতিক্রম। এখন তোমরাই দেখো তো, এটা একটা টাইপ 3। দেখো তো এই যে এস অরবিটালের আগে কোন অরবিটাল আসছে? ডি। বা ডি এর পরে কি আসছে? এস। ডি এর পরে কি? এস। এইরকম যদি ডি এর পরে এস বা এস এর আগে ডি থাকে তাহলে আমরা কি করব? শুধুমাত্র পর্যায় তো তোমরা জানি, পর্যায় কি হবে? প্রধান শক্তি স্তর কত? 4, পর্যায় 4। গ্রুপ কি হবে? গ্রুপ হবে এই ডি এবং এই এস এর ইলেকট্রন যোগ করব, তাহলে 5 আর 1 কত? 6, 5 যোগ 1 6, তাহলে গ্রুপ কত? 6। গ্রুপ কত? 6। আর পর্যায় কত? 4, ঠিক আছে? গ্রুপ কত? 6, পর্যায় কত? 4। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এবার ব্যতিক্রম আরেকটা দেখাই, কপার 29। মার্কারে কালিও নাই, কপার 29। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে পড়বে 4s এ দেয়। ইলেকট্রন ওয়েস্ট করে দেখা যায় এখানে 2 হয় এখানে 9 হয়, এটা হওয়ার কথা, এটা সাধারণ নিয়ম। কিন্তু প্রশ্ন আসে ক্রোমিয়াম এবং কপার সাধারণ নিয়মের ব্যতিক্রম করে, মানে ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়াম এবং কপারের সাধারণ নিয়মের ব্যতিক্রম করে। দেখো একটু আগে ক্রোমিয়ামেরটা দেখাইছি যে একটা ইলেকট্রন এস থেকে নিয়ে ডিতে গেছি, 5 আছে। ডিতে যেহেতু 10টা ইলেকট্রন ধরে, 5টা মানে সে অর্ধ পূর্ণস্থ লাভ করছে। এবার দেখো এখানে 9 আছে, তার মানে আমি যদি এখানে একটা ইলেকট্রন কমাই দিয়া এই একটা ইলেকট্রন এখানে বাড়াই দিই 10 করে দিই, তার মানে এবার এই যে ডি অরবিটালটা পূর্ণ পূর্ণস্থ শক্তি লাভ করে, ঠিক আছে? এটাই বলতে ব্যতিক্রম। দেখো এবার এস এর আগে কি আসছে? ডি আসছে, বা ডি এর পরে কি আসছে? এস। তাহলে তোমরা কি জানতেছো পর্যায় কত হবে? পর্যায় হচ্ছে কি কত নাম্বার? 4। আর গ্রুপ কি হবে বলতো? গ্রুপ কি হবে? গ্রুপ হবে তোমার হচ্ছে কি 10 যোগ কত? 1, তাহলে কত হচ্ছে? 11। তাহলে এই যে 3টা নিয়ম, এই 3টা নিয়ম অনেক সোজা। তোমরা যদি এই 3টা নিয়ম মাথার মধ্যে রাখতে পারো, তোমাদের এখান থেকে প্রশ্ন কি আসবে? মৌলসমূহের অবস্থান 100% আসবে। এরপরে আসতে পারে তোমার হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন, বা 9 নম্বরে আসতে পারে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে আগে 4s এ গেল কেন, এবং আসতে পারে যে ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন। তো বাচ্চারা, কেমিস্ট্রি অনেক ছোট সাবজেক্ট, আমি আশা করি তোমরা অনেক ভালো এক্সাম দিবা। সে পর্যন্ত তোমরা পড়তেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।